হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক তোমাদের ফেভারিট চ্যানেল ওটাকু কোয়েস্টে। আজ আমরা দেখব ব্ল্যাক ক্লোভারের পার্ট 31। তো যেমনটা আমরা আগের পার্টে দেখেছিলাম কিভাবে দ্য ডার্ক ট্রায়াড 6 মাসের সময়ে ক্লোভার কিংডম আর হার্ট কিংডমকে দেওয়ার পর ফাইনালি নিজেদের চাল চেলে দিয়েছিল, আর কিভাবে জিনন গোল্ডেন ডনের বেসে চলে এসেছিল গোল্ডেন ডন স্কোয়াডের ক্যাপ্টেন উইলিয়ামসকে কিডন্যাপ করতে। ভ্যানিকা এদিকে হার্ট কিংডমে অ্যাটাক করে দিয়েছিল, আর দ্য ডার্ক ট্রায়াডের লিডার ডান্টে ব্ল্যাক বুলসের বেসে চলে এসেছিল আমাদের ক্যাপ্টেন ইয়ামিকে কিডন্যাপ করতে। তোমাদের মনে থাকবে এই তিন ভাই আস্তার মতোই ডেমনের পাওয়ার ব্যবহার করতে পারে, আর একদম ওভার পাওয়ার্ড। ডান্টের কাছে আছে ডেমন গ্র্যাভিটি ম্যাজিকের সাথে সাথে সুপার রিজেনারেশনের পাওয়ার। ভ্যানিকার কাছে আছে ডেমন ব্লাড ম্যাজিকের সাথে কার্স ম্যাজিক, যা দিয়ে সে নোয়েলের মা আর এসিয়ার সিলভা অ্যান্ড লোলো পিচিকাকে কার্স করেছিল। আর জিননের কাছে আছে ভীষণ ভয়ঙ্কর বোন ম্যাজিক, এর সাথে টেলিপোর্টেশন ম্যাজিক, কিন্তু ফেনরালের মতো নর্মাল লেভেলের না, বরং এক্সট্রিম লেভেলের। এটা ব্যবহার করেই সে তার দুই সঙ্গীর সাথে স্পেড কিংডম থেকে সরাসরি গোল্ডেন ডনের বেসে চলে এসেছিল, যেখানে সে আগে কখনো আসেনি। এরা অর্ধেকেরও বেশি গোল্ডেন ডন স্কোয়াড মেম্বারকে খতম করে দিয়েছিল, আর ক্যাপ্টেন উইলিয়ামসকে কিডন্যাপ করার মিশনে জিনন সহজেই সফল হয়ে যায়। এরপর আমরা দেখি ডান্টে যে একাই সবাইকে জানোয়ারের মতো মারছিল, আর গচের অবস্থা ভীষণ খারাপ ছিল, তার হাতে বেশি সময় ছিল না। আস্তার ভেতরে ডেমন বাইরে এসে যায়, আর ডান্টের উপর এক নাগারে অ্যাট্যাক করতে থাকে। কিন্তু ডান্টে এতটাই ফাস্ট আর স্ট্রং যে তার নিজের ডেমনও তাকে ছুঁতে পারছিল না। এরপর আমরা দেখি ভ্যানিকা যে তার 5জন ডার্ক ডিসাইপল নিয়ে হার্ট কিংডমে অ্যাট্যাক করে দিয়েছিল। লোলো পিচিকার বিশ্বাসই হয় না ভ্যানিকার 5জন ডার্ক ডিসাইপল কতটা স্ট্রং, কারণ হার্ট কিংডমের সব গার্জিয়ানকে গজ বাদে তারা এত সহজেই হারিয়ে দিয়েছিল যে তারা সবাই অবাক হয়ে যায়। হার্ট কিংডমের সব গার্জিয়ান হেরে গিয়েছিল, আর ভ্যানিকার ডার্ক ডিসাইপলরা হার্ট কিংডমের সব দিকে তবাহি মাচাচ্ছিল, আর অনেক নিরপরাধ মানুষ মারা যাচ্ছিল। বেচারা লোলো পিচিকা কিছুই করতে পারছিল না। এরপর আমরা দেখি ডান্টে যে গজকে খুব বাজেভাবে মারছিল। এদিকে গজ মৃত্যুর দ্বার প্রান্তে ছিল, তার হাতে বেশি সময় ছিল না। আর গ্রে অনেক কাঁদছিল গজকে দেখে। কেন সে এত কাঁদছিল সেটা এবার আমরা জানব। এরপর আমরা দেখি গ্রের অতীত। গ্রের মা বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। ও তার চাচির সাথে থাকত, আর তার চাচি ও তার 2 মেয়ে গ্রেকে অনেক পারেশান করত। তাদের সব কাজ গ্রেকে দিয়ে করাতো, আর তারা দুজন গ্রেকে অনেক জ্বালাতনও করত, কারণ তাদের মতে গ্রে ছিল খুবই কুৎসিত। আর এই কারণেই গ্রের পাস্ট ট্রমার জন্য কাউকেই নিজের আসল চেহারা দেখাতে গ্রের পছন্দ ছিল না। এভাবেই 15 বছর কেটে যায়, আর তখন গ্রে তার ট্রান্সফরমেশন ম্যাজিক পায়। আর যাতে তার বোনরা তাকে গ্রহণ করে, তাকে জ্বালাতন না করে, তাই গ্রে নিজের বোনদের মতো ট্রান্সফর্ম হয়ে যায়, কারণ বেচারার মনে হয়েছিল এভাবে তার বোনরা তাকে গ্রহণ করবে। কিন্তু যেমনটাও ভেবেছিল তেমন কিছুই হয় না, বরং তার বোনরা আরও রেগে যায় গ্রেকে এমন দেখে, কারণ এখন তারা তাকে জ্বালাতন করতে পারছিল না। তারা দুজন গ্রের ওপর অ্যাট্যাক করে বসে, আর তাদের থেকে বাঁচতে গ্রে নিজের বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু রাস্তায় তার সামনে 3জন বদমাশ চলে আসে, যারা তাকে জ্বালাতন করতে থাকে। গ্রের ম্যাজিক এতটাই স্ট্রং ছিল না যে সে তাদের সাথে লড়তে পারে। গ্রে বুঝতে পারে না সে কি করবে, কিন্তু তখনই গজ সেখানে চলে আসে, আর সে ওই 3জন বদমাশকে মারধর করে বাজিয়ে দেয়। এরপর গ্রেকে বলে, এই মেয়ে, বাড়ি ফিরে যাও, এখানে সেফ না। আর যদি তুমি বাড়ি থেকে পালিয়ে থাকো তাহলে এখান থেকে একটু দূরে একটা শহর আছে, সেখানে যেতে পারো। সেই দিনই গ্রের গচের প্রতি প্রেম হয়ে যায়, আর গ্রে ডিসাইড করে নেয় সে বাড়ি ফিরবে না। এরপর কিছুদিন গ্রে এদিক ওদিক ঘুরে বেড়ায়, একটু হোঁচটও খায়, কিন্তু তারপর দেখো কপালের খেলা, ইয়ামি স্যারের সাথে তার দেখা হয়ে যায়, আর তিনি তাকে ব্ল্যাক বুলসে যোগ করে নেন। আর দারুণ ব্যাপার হলো, গ্রে শুধু একটা নতুন পরিবারই পায় না, সাথে সাথে গজকেও পায়, যে একই স্কোয়াডে ছিল। আর যদিও গ্রে কখনো গজকে বলেনি, কিন্তু সে গজকে অনেক ভালোবাসত, আর তাই কিছু করেই হোক গজকে মরতে দিতে পারত না। আর এই পরিস্থিতি, গ্রের ভালোবাসা, গচের অবস্থা, এই সব কিছুই গ্রের আসল ম্যাজিক জাগিয়ে দেয়, যা ট্রান্সফরমেশন ম্যাজিক না, বরং অন্য কোনো ম্যাজিক, যেটা এখনও জানা যায়নি ঠিক কী। কিন্তু নিজের আসল ম্যাজিক ব্যবহার করে গ্রে জানি না কিভাবে শুধু এই স্কোয়াডকে গায়েব করে দেয় না, গচের ক্ষত আর হৃদয়কেও পুরোপুরি হিল করে দেয়। আর এভাবে গ্রে গচের জীবন বাঁচিয়ে নেয়, যা প্রায় ইম্পসিবল ছিল।
কিন্তু তখনই আস্থা অনজ্ঞান আর প্রচণ্ড ইনজার্ড মাটিতে পড়ে যায়, আর ডান্টে এদের দুজনের কাছে এসে বলে, আরেকটা আর্কেন স্টেজ, ম্যাজিক নাইট। বাপে, আজ তো আমার লটারি লেগে গেছে মনে হচ্ছে। মন দিয়ে শোনো তোমরা দুজন, তোমাদের দুজনকেই আমার সাথে যেতে হবে। এরা দুজনই ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তখনই একজন লোক ডান্টে আর এদের দুজনের মাঝের মাটিটা কেটে এদের আলাদা করে দেয়, যিনি আর কেউ না, আমাদের ক্যাপ্টেন ইয়ামি। ক্যাপ্টেন ইয়ামি তাকে বলেন, মাফ করো, কিন্তু আমার স্কোয়াডের সাথে তুমি যা করেছো তার জন্য তুমি বেশ ভালোই মার খেতে চলেছ। ইয়ামি সুকে হিরো, তাহলে ফাইনালি আমরা দুজন মিলেই গেলাম। মাফ করো বন্ধু, কিন্তু তোমাকে আমার সাথে যেতে হবে। কিন্তু তুমি আমাকে তখনই নিয়ে যাবে যখন জীবিত থাকবে। মনে হচ্ছে তুমি আমাকে দ্য ডার্ক ট্রায়াডের লিডার ডান্টেকে একটু হালকাভাবে নিচ্ছ ইয়ামি সুকে হিরো। তখনই ডান্টে তার গ্র্যাভিটি ম্যাজিক ইয়ামি সুকে হিরোর ওপর ব্যবহার করে, যা ইয়ামি সুকে হিরোকে মাটিতে ফেলে দেয় ঠিকই, কিন্তু ঝুঁকিয়ে ফেলতে পারে না। আরে বাপরে, আমার গ্র্যাভিটি ম্যাজিকে তুমি পড়ে গেলে না? মনে হচ্ছে আমিও তোমাকে হালকাভাবে নিতে পারবো না। ডার্ক মুন। তখনই ইয়ামি সুকে হিরো তার ওভার পাওয়ার ডার্ক মুন অ্যাটাক ব্যবহার করেন, আর এই রিজিয়নে ইয়ামি সুকে হিরোর অনুমতি ছাড়া আর কেউই নিজের ম্যাজিক ব্যবহার করতে পারত না। ডান্টে বুঝে যায় ইয়ামি সুকে হিরোকে হালকাভাবে নেওয়া যাবে না। ডান্টে তখন একটা বড় পাথর সুপার স্পিডে ইয়ামি সুকে হিরোর দিকে ছুড়ে দেয়, যেটা ইয়ামি সুকে হিরো তার ডার্ক স্ল্যাশ দিয়ে কেটে দেয়। এরপর ডান্টে নিজের একটা সোর্ড বানিয়ে ইয়ামি সুকে হিরোর সাথে লড়তে শুরু করে, কিন্তু অবভিয়াসলি তোমরা তো ইয়ামি সুকে হিরোর স্কোয়াডের স্কিলের কথা জানোই। অনেক বছর পর আজ আবার লড়তে মজা লাগছে। তুমি তো কামাল ইয়ামি সুকে হিরো। চুপ করবে পাগল। কাশ আমি তোমাকে মেরে ফেলতে পারতাম ইয়ামি সুকে হিরো, কিন্তু কোনো সমস্যা নেই। তোমাকে হারানোর পর ওই দুই সুন্দর মেয়ে আমাকে পছন্দ করতে শুরু করবে। ডান্টে তার সুপার স্কিড ব্যবহার করে ইয়ামি সুকে হিরোকে তার ডার্ক রুমে ফাঁসিয়ে দেয় নিজের গ্র্যাভিটি ম্যাজিকের সাহায্যে, কিন্তু তখনই ইয়ামি সুকে হিরো বলেন, ম্যানা জোন। আর যেই ডান্টে 1 মিলিসেকেন্ডের জন্য থামে, ইয়ামি সুকে হিরো তার সোর্ড ডান্টের শরীরের ওপার দিয়ে বের করে দেন। ডান্টের বিশ্বাসই হয় না এটা কি হলো। ইয়ামি সুকে হিরো এতটা ফাস্ট, আর প্রথমবার ডান্টে নিজের এত রক্ত দেখে। ইয়ামি সুকে হিরো তখন বলেন, আমার থাকতে তুমি আমার স্কোয়াডকে ছুঁতেও পারবে না। এরপর আমরা দেখি লোলোপেচিকা ভীষণ টেনশনে, কিন্তু তখনই একজন ডার্ক ডিসাইপল ইউনের কাছে চলে আসে, কিন্তু এই তিনজনই সহজেই এই একজন ডার্ক ডিসাইপলকে সামলে দেয়। কিন্তু ভাই, এই 3 ডার্ক ডিসাইপল লাক, চার্মি আর লিওর ওপর অনেক ভারী পড়ছিল, কারণ অবভিয়াসলি তাদের কাছে ডিমনের পাওয়ার ছিল। লাকের অপোনেন্ট নিজের শরীরকে যখন খুশি সফট বা যখন খুশি হার্ড করতে পারত, আর তার ডিমন পাওয়ারের কারণে সে আরও বেশি স্ট্রং হয়ে গিয়েছিল। সে লাককে বলে, যখন আমাকে হার্ট কিংডমের একজন গার্ডিয়ানও হারাতে পারেনি, তখন তুমি আমাকে কি হারাবে ছেলে? লাক অনেক ইনজার্ড হয়ে গিয়েছিল, কিন্তু হার মানার পাত্র সে ছিল না, কারণ লড়তে তার খুব মজা লাগছিল। তখন লাক তার নতুন আর সবচেয়ে স্ট্রং অ্যাটাক লাইটনিং ক্যানানাস ব্যবহার করে, আর নিজেকে একটা বুলেটের মতো এই ডিমানের আর পার বের করে দেয়। এভাবেই লাক এই ডার্ক ডিসাইপলকে হারিয়ে দেয়। এরপর আমরা দেখি লিও, যার অপোনেন্টের কাছে লং রেঞ্জ স্নাইপার ডেভিল ম্যাজিক ছিল, যা দিয়ে সে নিজের ম্যাজিক প্রেজেন্স গায়েব করতে পারত, আর দূর থেকে লিওর ওপর ভীষণ ভয়ঙ্কর অ্যাটাক করছিল, যা যে কোনো দিক থেকে যে কোনো সময় অনেক ফাস্ট আসছিল। লিও চাইলেও এসব থেকে বাঁচতে পারত না, লুকাতেও পারত না, কারণ তার ডেভিল আইস সব দিক থেকে লিওকে দেখছিল। চাইলে আমি তোমাকে একটা অ্যাটাকেই মেরে ফেলতে পারি, কিন্তু আমার মানুষদের কষ্ট দিয়ে দিয়ে মারতে অনেক ভালো লাগে। লিওর উপর এক নাগাড়ে তার অ্যাটাক লাগছিল। লিও আরও ইনজার্ড হতে থাকে। বেচারা লিও কিছুই করতে পারছিল না, কারণ ওই লোকটাকে সে দেখতেই পাচ্ছিল না। তার জানা ছিল না সে আসলে কোথায় লুকিয়ে আছে। আর লিও পালাতেও পারত না, কারণ তার টিচার এখানে অনেক ইনজার্ড হয়ে পড়েছিল। লিওর উপর বারবার এই ভয়ঙ্কর অ্যাটাক 4 দিক থেকে লাগছিল, আর প্রতিটা অ্যাটাক অনেক বেদনাদায়ক আর ভয়ঙ্কর ছিল। তখনই লিও বুঝে যায় সে এভাবে তাকে হারাতে পারবে না। যদি সে জলদি কিছু না করে, তাহলে সে আর তার টিচার দুজনেই মারা যাবে। তাই তখন সে একটা বড় রিস্ক নিতে তৈরি হয়। সে নিজের পুরো ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে একটা খুব বড় ম্যাজিক সার্কেল বানিয়ে দেয়, যেটা পুরো এরিয়াকে ঘিরে ফেলে। আর যেহেতু সে একটা রয়্যাল ফ্যামিলির, তার কাছে অনেক ম্যাজিক আছে, তাই তার ম্যাজিক সার্কেল অনেক বড় হয়। বেচারা ডার্ক ডিসাইপেলও এই সার্কেলের ভেতরই ফেসে যায়। লিও পুরো এরিয়াকে নিজের ফায়ার ম্যাজিক দিয়ে একটা ভলক্যানো বানিয়ে দেয়, যাতে ডার্ক ডিসাইপল জ্বলে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। এই আওয়াজ শুনে লিও তাকে খুঁজে বের করে আর তাকে বাজিয়ে দেয়। এদিকে আমরা দেখি চার্মি আর এই ডার্ক ডিসাইপেলের ভীষণ ভয়ঙ্কর ফাইট চলছে। চার্মি খুব রেগে যায়, কারণ সে শুধু তার টিচারকে অর্ধমৃত করে দেয়নি, সাথে সাথে সেই বিশাল জঙ্গলটাও পুড়িয়ে দিয়েছে, যেখান থেকে চার্মি রোজ সুস্বাদু ফল খেত। তখনই এই ডার্ক ডিসাইপল চার্মিকে বলে, চিন্তা করো না মোটামে, আমি তোমাকে আর তোমার টিচারকে দুজনকেই মেরে ফেলবো। এটা বলে সে তার ডেভিল হেয়ার দিয়ে চার্মির ওপর অ্যাটাক করে আর তাকে অনেক ইনজার্ড করে দেয়। চার্মির ম্যাজিক শিপও গায়েব হয়ে যায়, আর সে চার্মিকে তার ডেভিল হেয়ার ট্র্যাপে ধরে ফেলে।
কিন্তু তখনই চার্মি আবার তার ট্রু ফর্মে চলে আসে, সেই ফর্ম যাতে চার্মির ম্যাজিক শিপ একটা নেকড়েতে পরিণত হয়। এই নেকড়ে যত ম্যাজিক খায় তত ম্যাজিক চার্মির ভেতরে চলে যায়, আর চার্মি আরও স্ট্রং হতে থাকে। এদের বিশ্বাসই হয় না চার্মির কি হয়ে গেল, হঠাৎ চার্মি এত বদলে গেল কিভাবে। তখনই চার্মি তাকে বলে, যা তুমি করেছো তার শাস্তি পাওয়ার সময় হয়ে গেছে। এরপর চার্মির ম্যাজিক নেকড়ে এই ডার্ক ডিসাইপেলের সব ডেভিল হেরে নুন মরিচ দিয়ে ভেজে চাউমিন বানিয়ে খেতে শুরু করে। এই ডার্ক ডিসাইপেলের বুঝেই আসছিল না এটা কেমন ম্যাজিক, আর এই ম্যাজিক নেকড়ে তার সব ডেভিল হেয়ার খেয়ে ফেলে। এভাবেই চার্মি এই ডার্ক ডিসাইপেলকেও বাজিয়ে দেয়। এদিকে গচও আরেকজন ডার্ক ডিসাইপেলকে সহজেই সামলে দেয়। সবাই খুব খুশি হয়ে যায়, কারণ ভ্যানিকার 5 জন সুপার স্ট্রং ডার্ক ডিসাইপেল কোনোভাবে হেরে গিয়েছিল। এবার লোলো পেচিকারও একটু স্বস্তি হয়, কিন্তু তখনই তাদের সামনে চলে আসে দি ডার্ক ট্রায়াডের মেম্বার, ব্লাড আর কার্স ম্যাজিকের ইউজার, মেগিকিউলার ডিমনের হোস্ট ভ্যানিকা। তার প্রেজেন্স এতটাই ভয়ঙ্কর আর ভীতিকর ছিল যে নোয়েলের এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে যায়। তখনই ভ্যানিকা বলে, হ্যালো লোলো পেচিকা, তৈরি তো আমার সাথে লড়ার জন্য? আসলে ভ্যানিকার লোলো পেচিকার সাথে লড়াই অনেক পছন্দ, আর এই কারণেই সে লোলো পেচিকাকে এতটা সময় দিয়েছিল, যাতে লোলো পেচিকা এতটা স্ট্রং হতে পারে যে ভ্যানিকার তার সাথে লড়তে মজা লাগে। তখনই লোলো পেচিকা বলে, যদি তোমার শুধু আমার সাথেই লড়তে হতো তাহলে তুমি হার্ট কিংডমের উপর নিজের সোলজার দিয়ে অ্যাটাক করালে কেন? এত তবাহি কেন মাচালে? এত নিরপরাধ মানুষকে কেন মারালে? এটা তো অবভিয়াস আমার প্রিয় লোলো পেচিকা, কারণ আমি জানতাম তুমি অনেক রেগে যাবে। যদি আমি তোমার এত সব মানুষকে তোমার সামনে মারি তাহলে তুমি আমার সাথে আরও রেগে লড়বে, আর আমার আরও বেশি মজা লাগবে। এই দুজনও বুঝে যায় ভ্যানিকা সত্যিই পাগল আর অনেক বেশি ভয়ঙ্কর। তখনই নোয়েল বলে, ভ্যানিকা, তোমার 5 জন সোলজার হেরে গেছে, এবার তুমি চাইলেও এখান থেকে পালাতে পারবে না। কি? একবার ভালো করে দেখো তো। তখনই আমরা দেখি এই 5 জন ডার্ক ডিসাইপেল শুধু আবার জীবিত হয়ে ওঠেই না, বরং পুরোপুরি হিল হয়ে আরও বেশি স্ট্রং হয়ে যায়। এটা দেখে এরা সবাই একদম শকড হয়ে যায়। তখনই ভ্যানিকা এই ডার্ক ডিসাইপলকে অনেক মারতে শুরু করে আর বলে, ভালো করে দেখো, আমার ডার্ক ডিসাইপলরা আমার কার্সের কারণে মরতেই পারে না, তোমরা এদের যতবারই মারো না কেন। আসলে এই 5 জন ডার্ক ডিসাইপলের উপর ভ্যানিকার এমন এক কার্স আছে যার কারণে এরা মরতেই পারে না। তোমরা এদের যতবারই মারো না কেন এরা বারবার জীবিত হতে থাকবে আর আরও বেশি স্ট্রং হতে থাকবে। মানে বুঝতো তো ভ্যানিকার পাওয়ার কতটা ভয়ঙ্কর? আর এদের কাছে এত পাওয়ারও নেই যে তারা এদের সাথে বারবার লড়তে থাকে, কিন্তু অবভিয়াসলি এরা পালানোর তো ছিল না। তখনই ভ্যানিকা বলে, এসো আমার প্রিয় লোলো পেচিকা, শুরু করি। তখন এই 3 জনও ভ্যানিকার সাথে লড়ার জন্য তৈরি হয়ে যায়, আর ভ্যানিকা সহজেই নোয়েলের ওয়াটার ড্র্যাগন গড অ্যাটাক থামিয়ে দেয়, যেটা নোয়েলের সবচেয়ে স্ট্রং অ্যাটাক। এটা দেখে নোয়েল একদম শকড হয়ে যায়। এদিকে এই ডার্ক ডিসাইপল আর মিমোসার ফাইট শুরু হয়ে যায়। এরপর আমরা দেখি ডান্তে যে হঠাৎ হাসতে শুরু করে। তোমাদের মনে থাকবে ডান্তের কাছে সুপার রিজেনারেশনের পাওয়ার আছে, আর তার সাহায্যেই ডান্তে আবার পুরোপুরি হিল হয়ে যায়। এদিকে আস্থা অজ্ঞান পড়ে আছে, যার ভেতরের ডিমান ডান্তেকে দেখতে পাচ্ছে আর তার ওপর প্রচণ্ড রেগে আছে। আস্থার পুরো শরীরে এতটাই ব্যথা হচ্ছিল যে সে নড়তেও পারছিল না। ইয়ামি স্যার এবার বুঝে যান ডান্তে এত সহজে হারবে না। ইয়ামিসুকিরও বিশ্বাসই হচ্ছে না, তুমি কামাল, আজকের আজে আমার জীবনে এত মজা এত এক্সাইটমেন্ট কখনো হয়নি, এসো আবার আমাদের লড়াই শুরু করি। মনে হচ্ছে তুমি এত সহজে চুপ হবে না। আচ্ছা আগে বলো আমাকে কিডন্যাপ করতে চাও কেন? কারণ তুমি আর গোল্ডেন ডনের ক্যাপ্টেন আমাদের চাবি। তোমাদের দুজনকেই ব্যবহার করে আমরা ট্রি অফ হেল বানাতে পারবো, যা এই দুনিয়া আর আন্ডারওয়ার্ল্ডকে কানেক্ট করবে, যেখান থেকে জ্যাগ্রেড এসেছিল। এটা শুনতে ইয়ামি স্যার একদম সিরিয়াস হয়ে যান আর বুঝে যান ডান্তের মরাটা জরুরি। এরপর আমরা দেখি স্পেড কিংডমে একজন লোককে যে ডান্তের ঘরে থেকে ট্রি অফ হেল সম্পর্কে পড়ছিল, কিন্তু তখনই তার পেছনে একজন সোলজার চলে আসে আর বলে, ওয়ে তুমি কে, আর তুমি এখানে লর্ড ডান্তের ঘরে কি করছো? তুমি কি স্পাই নাকি? এই লোকটা তখন এই সোলজারকে একবারই সহজে তার শ্যাডো ম্যাজিক দিয়ে খতম করে দেয়। আর ভাই বলে রাখি, এই ক্যারেক্টারও আমার ব্ল্যাক ক্লোভারের অন্যতম প্রিয় ক্যারেক্টার। এর নাম নাক্ট, যাকে আমরা সামনে দেখব। এরপর আমরা দেখি মিমোসা, তাকে সে আর মিমোসা তাকে পুরোপুরি নিজের ম্যাজিক দিয়ে ধরে ফেলেছে, আর দুজনে একসাথে মিলে ভ্যানিকার সাথে লড়ছে। আর ভ্যানিকা সত্যিই পুরোপুরি পাগল। আর যেই লোলো পেচিকার দি ডার্ক ট্রায়াডের আসল প্ল্যান সম্পর্কে জানা হয়ে যায়, ও তক্ষুনি তার সবচেয়ে স্ট্রং অ্যাটাক ব্যবহার করে। লোলো পেচিকা ভ্যানিকাকে তার স্পিরিট ওয়াটার প্রিজনে ধরে ফেলে, যা কোনো নর্মাল ওয়াটার প্রিজন ম্যাজিক নয়, বরং এই ওয়াটার প্রিজন ম্যাজিকে ভ্যানিকার ডিমন ব্লাড পাওয়ার অর্ধেক হয়ে যায়, আর নোয়েলের ভ্যালকিরি আর্মার ডাবল স্ট্রং হয়ে যায়। নোয়েলের পুরো ফর্ম বদলে যায়, আর সে নিজের নতুন সবচেয়ে স্ট্রং ফর্ম ভ্যালকিরি মারমেড ফর্মে ট্রান্সফর্ম হয়ে যায়, আর অনেক বেশি ফাস্ট আর স্ট্রং হয়ে যায়। আর ভাই যদিও ভ্যানিকার ডিমন ব্লাড ম্যাজিকের পাওয়ার অর্ধেক হয়ে গেছে, তবুও অনেক বেশি স্ট্রং। এরপর নোয়েল আর ভ্যানিকার মধ্যে ভীষণ ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এদিকে ইয়ামিসার আর ডান্তের মধ্যে, ইয়ামিসার জানতেন যদি এরা একটাও ভুল করে বা 1 মিলিসেকেন্ডের জন্য এদের মনোযোগ সরে যায়, তাহলে ইয়ামিসার তক্ষুনি মারা যাবেন। ডান্তে তার ফুল 80% ডিমানের পাওয়ার ব্যবহার করছিল, আর এরা ভয়ে নড়তেই পারছিল না, কারণ এরা জানতো যদি এরা নড়ে তাহলে ডান্তে এদের তক্ষুনি মেরে ফেলবে, যেটা ইয়ামিসারের মুশকিল আরও বাড়িয়ে দেবে।
ডান্তে ইয়ামিসারের উপর তার গ্র্যাভিটি বল দিয়ে অ্যাটাক করে, যেটা এতটাই ভয়ঙ্কর যে একটা পাহাড়কে একবারেই গায়েব করে দেয়। আর যেহেতু ডান্তের গ্র্যাভিটি ম্যাজিক স্পেসকেও কন্ট্রোল করতে পারত, তাই ইয়ামিসারের ডিমেনশন স্ল্যাশ অ্যাটাকও একে ছুঁতে পারছিল না। আর যদি এখন ইয়ামিসারের কাছে তার ডার্ক মুন অ্যাটাক না থাকতো, তাহলে তিনি কবেই মরে যেতেন ডান্তের গ্র্যাভিটি ম্যাজিকে। আর যতবারই ইয়ামিসারের অ্যাটাক ডান্তের গায়ে লাগছিল, ততবারই ডান্তে বারবার রিজেনারেট করে আবার হিল হয়ে যাচ্ছিল। চারদিক থেকে ইয়ামিসারের উপর একের পর এক অ্যাটাক আসছিল। ইয়ামিসারের বুঝে আসছিল না এখন কি করবেন। তখনই ইয়ামিসার একটা ডান্তের বড় পাথরের নিচে চাপা পড়ে যান। ডান্তে সেই পাথরকে মাটিতে পটকে দেয়, কিন্তু এই পাথর আমাদের ইয়ামিসারকে মারার জন্য যথেষ্ট ছিল না। ইয়ামিসার বলেন, আমার চিন্তা করো না বে, আর ভালো করে দেখো আমি আগে কিভাবে নিজেকে হারাই, তারপর একে হারাই। যদিও ইয়ামিসার এটা দেখাচ্ছিলেন না, কিন্তু তিনি অনেক বেশি ইনজার্ড হয়ে গিয়েছিলেন, আর আস্তার শরীরে এতটাই ব্যথা হচ্ছিল যে সে নড়তেও পারছিল না। ইয়ামিসুকে হিরো, তুমি তো কামাল, মানা জোন। আর তখনই ইয়ামিসার এই মুহূর্তেই তার নতুন একটা অ্যাট্যাক আনলক করেন, যার নাম দ্য ডার্ক বম্ব। এই অ্যাট্যাক দিয়ে ইয়ামিসার ডান্টের শরীর মাঝখান থেকে ব্লাস্ট করে দেন। চলো কিছু খেতে যাই, খিদে পেয়েছে। এদের মনে হয় ডান্টে খত্তরে গেছে, কিন্তু এমনটা ছিল না। ভাই, ডান্টে আসলে একজন মানুষই ছিল না, সে নিজেই একটা ডিমন হয়ে গিয়েছিল। আর ডান্টে এই অ্যাট্যাক থেকেও বেঁচে যায়, আবার নিজেকে রিজেনারেট করে নিজের সবচেয়ে স্ট্রং ফর্মে আসতে শুরু করে। আর ডান্টে এবার একটু ডিমনের মতো দেখতেও শুরু করে। ইয়ামিসারের বুঝে আসে না এবার কি করবেন, কিন্তু তখনই ডান্টে বলে, ইয়ামিসুকে হিরো, মানতেই হবে তুমি কামাল, কিন্তু তুমি আমাকে মারতে পারবে না। চাই তুমি আমার পুরো শরীরকেই কেননা ধ্বংস করে দাও। ডান্টের এই নতুন ফর্ম দেখে ইয়ামিসারের প্রথমবার ভয় লাগে। এরপর আবার ডান্টে আর ইয়ামিসারের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর ইয়ামিসার যেভাবেই ডান্টেকে মারুন না কেন, ডান্টে বারবার রিজেনারেট করে নিচ্ছিল, আর ইয়ামিসারের উপর এক নাগাড়ে অ্যাট্যাকের পর অ্যাট্যাক করছিল, যা ধীরে ধীরে হলেও ইয়ামিসারকে আরও ইনজার্ড, উইক আর স্লো করে দিচ্ছিল। তার শরীর এতটাই ইনজার্ড হয়ে গিয়েছিল যে একজন নর্মাল মানুষ তার জায়গায় থাকলে এই অবস্থায় নড়তেই পারত না, কিন্তু তবুও আমাদের ইয়ামিসার তার সাথে লড়ছিলেন। ইয়ামিসুকে হিরো, তুমি সত্যিই কামাল। আজ তার নিজের ওপর লজ্জা লাগছিল। ভাই, ইয়ামিসার এতটা বিপদে, এতটা ইনজার্ড, তবুও তিনি লড়ছেন, আর আস্তা ব্যথায় নড়তেও পারছিল না। তার লজ্জা লাগছিল, সে কেন এত উইক? তার 6 মাসের ট্রেনিং কি কোনো কাজেরই না? কিন্তু তখনই তার কাছে ইয়ামিসারের আওয়াজ আসে, যিনি বলেন, আমি এটা বলতে চাই না, কিন্তু আমি একা একে হারাতে পারবো না, আমাকে তোমার দরকার বে। আর ভাই, যেই আস্তা শোনে যে ইয়ামিসুকে হিরো আস্তার সেই টিচার, যিনি একাই পুরো কিংডম হারানোর ক্ষমতা রাখেন, যাকে আস্তা সবচেয়ে বেশি রেসপেক্ট করে, যিনি আস্তার জীবন বদলে দিয়েছেন, তার আস্তাকে দরকার। আমাদের আস্তা ভাই নিজের ব্যথা ভুলে যায়, আর পরের মুহূর্তেই ইয়ামিসারের পাশে নিজের ভাঙা শরীর আর নিজের অ্যান্টি ম্যাজিক সোর্ড দিয়ে দাঁড়িয়ে যায়, এমন একজন অপোনেন্টের সাথে লড়তে যাকে মারা প্রায় অসম্ভব। দুজনের মুখেই একটা স্মাইল থাকে। তৈরি তো? জি হ্যাঁ, ইয়ামিসার। এদিকে আমরা দেখি, যদিও ভ্যানিকার ডেভিল পাওয়ার অর্ধেক হয়ে গেছে, তবুও এই মুহূর্তে নোয়েল ভ্যানিকাকে ছুঁতেও পারছিল না। তখনই ভ্যানিকা নিজের ম্যাক্সিমাম 70% ডেভিলের পাওয়ার ব্যবহার করতে শুরু করে। এটা দেখে এরা একটু খুশি হয়ে যায়, কারণ আসলে এদের এটাই প্ল্যান ছিল, যেই ভ্যানিকা তার ম্যাক্সিমাম 70% ডেভিলের পাওয়ার ব্যবহার করবে, নেরো সেখানে এসে ভ্যানিকার ফুল ডিমন পাওয়ারকে নিজের সিলিং ম্যাজিক দিয়ে সিল করে দেবে। এদের এই প্ল্যান প্রায় পারফেক্টই ছিল, কিন্তু এদের থেকে একটা ভুল হয়ে যায়। এদের জানা ছিল না ম্যাগিকিউলা ডিমনের আসল পাওয়ার কতটা। আর যেহেতু নেরোর সিলিং ম্যাজিকও লোলোপেচিকার এই ওয়াটার প্রেজেনে ভ্যানিকার ম্যাজিকের মতো অনেক উইক হয়ে গিয়েছিল, তাই এরা এই প্ল্যানে ভ্যানিকাকে সিল করে ফেলত, কিন্তু ম্যাগিকিউলা ডিমনকে না। এবার ভাই, ম্যাগিকিউলা হুঁশে ফিরে আসে, আর ম্যাগিকিউলা একবারেই শুধু এই ওয়াটার প্রেজেন্টকেই তার ব্লাড ম্যাজিক দিয়ে ধ্বংস করে না, সাথে সাথে নেরোকেও তার সিলিং ম্যাজিক দিয়ে ধরে ফেলে, আর নোয়েল আর উন্ডাইনকে অনেক ইনজার্ড করে দেয়। উন্ডাইনকে তো এটা কার্সও করে দেয়, যাতে উন্ডাইন অনেক বেশি উইক হয়ে যায়, আর এবার সে লোলোপেচিকার সাহায্য করতে পারবে না। লোলোপেচিকা যখন প্রথমবার ম্যাগিকিউলাকে নিজের সামনে দেখে আর উন্ডাইন আর নোয়েলের অবস্থা দেখে, তার রুহ কেঁপে যায়। তোমরা সবাই আমাকে বাধ্য করে দিলে হুঁশে আসতে, তোমরা সবাই প্রশংসার যোগ্য। ম্যাগিকিউলা, তুমি বাইরে কেন এলে? আমার তোমার দরকার ছিল না। এসো আমার প্রিয় লোলোপ্যাচিকা, আবার লড়াই শুরু করি। কিন্তু এবার লোলোপ্যাচিকা নিজেকে সামলাতে পারে না। উন্ডাইন, যে তার মায়ের মতোই ছোটবেলা থেকে তার খেয়াল রেখেছে, তার অবস্থা দেখে সে ভেতর থেকে ভেঙে পড়ে। ম্যাগিকিউলার প্রতি তার এতটাই ভয় লাগতে শুরু করে যে সে সেখানেই ফুপিয়ে কাঁদতে শুরু করে। আর ভ্যানিকা বুঝে যায় এবার লোলোপ্যাচিকার মধ্যে এতটা সাহস নেই যে সে তার সাথে লড়তে পারবে। তাই সে বলে, এবার তুমি আমার কোনো কাজে নও লোলোপ্যাচিকা।
আর ভ্যানিকা তৈরি হয়ে যায় লোলোপ্যাচিকাকে খতম করে দিতে। কিন্তু তখনই নোয়েল তার ওপর অ্যাট্যাক করে বসে। আর যদিও নোয়েল অনেক বেশি ইনজার্ড ছিল, তবুও ও ভ্যানিকার শরীরে নিজের ওয়াটার সোর্ড ঢুকিয়ে দেয়। এবার ভ্যানিকার নোয়েলের মায়ের কথা মনে পড়ে যায়, যে অনেক বেশি স্ট্রং ছিলেন, যাকে সে নিজের কার্স দিয়ে মেরেছিল। ও, তাহলে তুমি তারই মেয়ে। ওর সাথে লড়তে আমার খুব মজা লেগেছিল। ঠিক আছে। তখনই সে লোলোপ্যাচিকাকে ধরে নেয় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। আর নোয়েলকে বলে, এবার যেহেতু লোলোপ্যাচিকা আমার কোনো কাজের নয়, তাই তুমি আমার পরের খেলনা হবে। তোমার হাতে শুধু 1 সপ্তাহ আছে তোমার বন্ধুকে বাঁচানোর জন্য। যতটা পারো সাহস থাকলে ততটা স্ট্রং হয়ে যাও, আর তারপর নিজের বন্ধুর জন্য আমার সাথে এসে লড়ো। ভ্যানিকা ম্যাম, আমরা কি এত জলদি ফিরে যাচ্ছি? না, শুধু আমি ফিরে যাচ্ছি। তোমরা সবাই আমার কোনো কাজের নয়। তখনই সে ভ্যানিকা আবার এই 5 জনের ওপর নিজের কার্স অ্যাক্টিভেট করে দেয়, আর এদের সবাইকে একটা বোমার মতো ব্লাস্ট করতে যায়। না, ভ্যানিকা ম্যাম, প্লিজ। এই 5 ডার্ক ডিসাইপল ভীষণ বড় একটা ব্লাস্ট হতে চলেছিল, যাতে আরও বেশি তাবাই হবে আর আরও অনেক মানুষ মারা যাবে। তখনই সে বলে, মনে রেখো তোমার হাতে শুধু 1 সপ্তাহ আছে, আমার প্রিয় নোয়েল। এরপর আমরা দেখি এই দুজনকে, যারা ভীষণ ভয়ঙ্কর ডান্টের সাথে লড়ছে। আর ভাই, যদিও আস্তা তার ডিমনের পাওয়ার ব্যবহার করছিল, তবুও সে ডান্টের অ্যাট্যাক আর ইয়ামি স্যারের স্পিডের সাথে ম্যাচ করতে পারছিল না। আর ইয়ামি স্যার বারবার আস্তাকে বাঁচাতে হচ্ছিল। কিন্তু ডান্টে ভাই আস্তার অ্যাট্যাকগুলো ইয়ামি স্যারের অ্যাট্যাকের মতো ডাইরেক্ট নিচ্ছিল না, সে সেগুলো ডজ করছিল। আর ইয়ামি স্যার তক্ষুনি বুঝে যান, জ্যাগ্রেডের মতো ডান্টেও আস্তার অ্যাট্যাক থেকে সেই স্পিডে রিজেনারেট করতে পারবে না, যেই স্পিডে ইয়ামি স্যারের অ্যাট্যাক থেকে করছিল। তখনই ডান্টে বলে, নিজের সাথে সাথে তুমি এরও জীবন বাঁচাচ্ছ আমার সাথে লড়তে লড়তে। তুমি তো কামাল ইয়ামিসুকে হিরো। আরে না, আমি ইয়ামি স্যারের মুশকিল আরও বাড়াচ্ছি। যদি আমাকে এই ডিমনকে হারাতে হয়, তাহলে আমাকেও আমার ফুল ডিমন পাওয়ার ব্যবহার করতে হবে। তখনই আস্তা তার ডিমনের কাছে যায়। ডিমন, জানি না কেন, কিন্তু আমি জানি তুমিও আমার মতো একে মারতে চাও। আমাকে হেল্প করো একে হারাতে। ডিমন, আমাকে আরও পাওয়ার দাও প্লিজ। তখন আস্তার ডিমন বলে, ঠিক আছে, আমি তোমাকে হদের থেকে বেশি পাওয়ার দেব, কিন্তু বদলে আমারও কিছু চাই। আমার বদলে তোমার শরীরের একটা অংশ চাই। ঠিক আছে, আমি রাজি। আর আস্তা না ভেবেই এই ডিমনের সাথে ডিল করে নেয়। এই ডিমন আস্তার পাওয়ার প্রচণ্ড বাড়িয়ে দেয়, আর ডিল অনুযায়ী আস্তার ডান হাত এই ডিমনের হয়ে যায়। আর এবার এই নতুন স্পিড আর পাওয়ার নিয়ে আস্তা ডান্টের উপর অ্যাট্যাক করে। এবার ডান্টে একটু চমকে যায়। তোমার হাতে শুধু 10 সেকেন্ড আছে, এর বেশি তোমার শরীর আমার আসল পাওয়ার সইতে পারবে না। আর হ্যাঁ, এবার অ্যান্টি ম্যাজিক শুধু তোমার সোডে না, তোমার পুরো ডান হাতে বইছে। এবার যাও আর মেরে ফেলো একে। আর ভাই, এবার শুরু হয় আসল ফাইট। আস্তার স্পিড আর পাওয়ার প্রচণ্ড বেড়ে যায়। ইয়ামি স্যার বুঝে যান, এবার এরা জিততে পারে। এবার এদের কাছে চান্স আছে এই দৈত্যকে হারানোর। ইয়ামি স্যার আস্তাকে বলেন, খুব ভালো বে, শুধু একটা অ্যাট্যাক ভালোভাবে ল্যান্ড করতে হবে তোমাকে। এবার ভাই এদের মোকাবিলা সমানে সমান হয়ে যায়। ইয়ামি স্যার আর আস্তা একসাথে এমনভাবে লড়ছিলেন যেন এরা একই। এদের টিমওয়ার্ক এতটা কামাল ছিল যে এদের নিজেদের চোখেই বিশ্বাস হচ্ছিল না। এদের বিশ্বাসই হচ্ছিল না এরা এতটা ফাস্ট আর স্ট্রং কিভাবে। ইয়ামি স্যার এই ডিমনকে নিজের ব্রুট স্ট্রেংথ দিয়ে একটা সাপ্লেক্স মারেন। ভাই, এই তিনজনই এত স্পিডে লড়ছিল যে এর কোনো টক্করই ছিল না। তখনই ডান্তে তার হদ থেকে বেশি পাওয়ার ব্যবহার করে অনেক পাথর একসাথে মিলিয়ে একটা খুব বড় সোর্ড বানিয়ে দেয় আর এদের ওপর অ্যাট্যাক করে। কিন্তু ভাই, ইয়ামি স্যার আর আস্তা একসাথে মিলে এই বড় সোর্ডকে মাঝখান থেকে ফাড়ে ফেলে। এবার শুধু 3 সেকেন্ড বাকি থাকে আস্তার ডিমন পাওয়ার শেষ হতে। ডান্তে ভাই এবার পাগল হয়ে যায়, তার রিজেনারেশন আনকন্ট্রোলেবল হয়ে যায়। ডান্তে তার ফুল পাওয়ার ব্যবহার করতে শুরু করে দেয়। সে আস্তার একের পর এক 3টে সোর্ডই তার থেকে ছিনিয়ে নেয় আর আস্তাকে মারতে যায়। কিন্তু তখনই ইয়ামি স্যার তাকে নিজের ডার্ক বম দিয়ে বাঁচিয়ে নেন। শুধু 1 সেকেন্ড বাকি থাকে আস্তার পাওয়ার শেষ হতে। আস্তা আর ইয়ামি স্যার ডান্তের ঠিক সামনে থাকেন, কিন্তু আস্তার কাছে তার একটাও সোর্ড থাকে না যা দিয়ে সে ডান্তের উপর অ্যাটাক করতে পারে। আস্তার বুঝে আসে না এবার সে কী করবে। যখন তার কাছে সোর্ডই নেই, তখন সে ডান্তের উপর কিভাবে একটা অ্যাটাক ল্যান্ড করবে। 1 সেকেন্ডেরও কম বাকি থাকে আস্তার পাওয়ার শেষ হতে। কিন্তু তখনই ইয়ামি স্যার নিজের সোর্ড আস্তাকে দিয়ে দেন। আর ভাই, তোমাদের জানা থাকবে অ্যান্টি ম্যাজিক এখন শুধু আস্তার সোর্ডে না, তার পুরো ডান হাতেই বইছিল। আস্তার অ্যান্টি ম্যাজিক পাওয়ার ইয়ামি স্যারের সোর্ডে পুরোপুরি ভরে যায়। আর আমাদের আস্তা ভাই ইয়ামি স্যারের সোর্ড ব্যবহার করে ডান থেকে মাঝখান থেকে ফাড়ে দেয়। ভাই, আর 1 মিলি সেকেন্ডের জন্য ডান্তের সামনে আস্তার ডিমন দেখা যায়, যে ডান্তেকে বলে, মনে রেখো এই বিজ্জতিকে লুসিফেরও। আর ডান্তে ভাই মাঝখান থেকে ফেটে যায়। আর আস্তার অ্যান্টি ম্যাজিকের কারণে যেহেতু ডান্তের রিজেনারেশন পাওয়ার শেষ হয়ে যায়, তাই ডান্তে সেখানেই অর্ধমৃত হয়ে পড়ে যায়। আর ভাই, ইয়ামি স্যার আর আস্তা একসাথে মিলে দ্য ডার্ক ট্রায়াডের লিডার ডান থেকে হারিয়ে দেন।
এদের বিশ্বাসই হয় না এরা নিজেদের এই ফাইটে জিতে গেছে, আর সবাই খুব খুশি হয়ে যায়। আস্থা সেখানেই পড়ে যেতে যায়, কিন্তু তখনই ইয়ামি স্যার তাকে সামলে নেন আর বলেন, খুব ভালো বে। তখনই আমরা দেখি গাউচো হুশে ফিরে আসে, যা দেখে গ্রে ভীষণ খুশি হয়ে যায়। এরপর ইয়ামি স্যার ডান্তের কাছে যেতে শুরু করেন। কি হলো ইয়ামি স্যার? এ এখনই শুধু অজ্ঞান হয়েছে, আমাদের একে সিল করতে হবে। সত্যি এ ছিল অনেক স্ট্রং। কিন্তু তখনই আমরা হঠাৎ দেখি ইয়ামি স্যারের পাশে দাঁড়িয়ে আছে দ্য ডার্ক ট্রাইডের দ্বিতীয় মেম্বার জেনন। আর যেহেতু ইয়ামি স্যার ভীষণ ইনজার্ড আর তার কাছে তার সোডও নেই, জেনন ইয়ামি স্যারকে ধরে ফেলে, যাতে ইয়ামি স্যার এবার আর ছুটতে পারবেন না। এটা এতটাই দ্রুত ঘটে যে কারো বুঝেই আসে না এটা কি হয়ে গেল। ফিনরাল দেখে ফেলে জেনন ক্যাপ্টেন উইলিয়ামসকেও ধরে ফেলেছে, আর তার কাছ থেকে ভীষণ ভয়ঙ্কর ডিমনের পাওয়ার বেরোচ্ছে। জেনন ডান থেকেও তুলে নেয়, আর ইয়ামি স্যার আর ক্যাপ্টেন উইলিয়ামসের সাথে আবার স্পেড কিংডমের দিকে যেতে শুরু করে। থামাও ওকে। এরা সবাই জেননকে থামানোর চেষ্টা করে, কিন্তু এরা সবাই উইক ছিল। তখনই আস্থা আবার তার ডিমনের কাছে যায় আর বলে, প্লিজ ডিমন, আমার আরেকটা হাতও নিয়ে নাও, আমার পুরো শরীরই নিয়ে নাও, কিন্তু শুধু আরেকবার আমাকে সেই পাওয়ার আবার ব্যবহার করতে দাও। কিন্তু তখনই এই ডিমন বলে, না, যদি আমি আবার তোমাকে একই পাওয়ার দিই তাহলে তোমার শরীর আমার পাওয়ার সইতে পারবে না আর তুমি ফেটে যাবে। প্লিজ, আমি ফাটবো না, আমার উপর বিশ্বাস করো। তোমার বুঝে আসছে না? এবার তুমি ইয়ামিকে বাঁচাতে পারবে না, কারণ তুমি অনেক উইক। আর এরা সবাই নিজেদের পুরো জান লাগিয়ে দেয় ইয়ামি স্যারকে বাঁচাতে, কিন্তু এরা জেননের সামনে কিছুই ছিল না ভাই। বেচারা আস্থা ছিল অসহায়, সে কিছুই করতে পারছিল না নিজের টিচারকে বাঁচাতে। তার বুঝে আসছিল না শেষমেশ সে কী করবে, কিভাবে বাঁচাবে নিজের ক্যাপ্টেনকে। কিন্তু তখনই তার কাছে ইয়ামি স্যারের আওয়াজ আসে, যিনি তাকে বলেন, সবার খেয়াল রেখিস আস্থা। আর জীবনে প্রথমবার আস্থা ইয়ামি স্যারকে এতটা উইক দেখে, জীবনে প্রথমবার আস্থা ইয়ামি স্যারকে এতটা অসহায় দেখে। আর আস্থা জোরে চিৎকার করে ওঠে, ইয়ামি স্যার! আর জেনন, ইয়ামি স্যার, ক্যাপ্টেন উইলিয়ামস আর ডান থেকে নিয়ে আবার স্পেড কিংডমে ফিরে যায়, আর দ্য ডার্ক ট্রায়াড নিজেদের প্ল্যানে সফল হয়ে যায়। এরা বেচারা কিছুই করতে পারে না। আস্থা আর ইউনো ভেতরে ভেতরে ভেঙে পড়ে যে এরা এতটা উইক যে এরা নিজেদের ক্যাপ্টেনদেরও বাঁচাতে পারল না। আর এরা সবাই বুঝে যায় এবার এদের মোকাবিলা এমন শত্রুদের সাথে যাদের সামনে এদের জেতা প্রায় ইম্পসিবল। আর এখানেই এই পার্ট শেষ হয়। তোমাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর লাইক শেয়ার করতে একদম ভুলো না। আর যদি তোমরা আমাদের চ্যানেল ওটাকু কোয়েস্টে নতুন হও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই চাপো। আমি তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা করব। ধন্যবাদ।